আমাদের গল্পের সূচনা জুলাইয়ের এক ভ্যাপসা গরমের দিনে। যুদ্ধ চলছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে নিউ ওয়ার্ল্ডের দখলদারিত্বের প্রশ্নে। যুদ্ধের তৃতীয় বছর সেটি। দুটি দেশ যুদ্ধে লিপ্ত হলেও বিধাতা কিন্তু অলক্ষ্যে হাসছিলেন। কারণ 13 কলোনিজ অর্থাৎ নিউ ওয়ার্ল্ড, ইংল্যান্ড বা ফ্রান্স কারো কপালেই ছিল না। আজকে আপনাদের জন্য ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে বিশেষ নিবেদন, জেমস ফেনিমোর কুপারের লেখা দ্য লাস্ট অফ দ্য মোহিকানস। মূল যুদ্ধ চলছে নিউ ইয়র্ক স্টেটে। কাছেই রয়েছে হাডসন নদীর উৎস লেক জর্জ এবং লেক চ্যাম্পলাইন। এখানকার সবুজ বনানীগুলোতেই দুপক্ষে অধিকাংশ সংঘর্ষ হয়েছে। কষ্ট সহিষ্ণু কলোনিস্ট এবং সুশিক্ষিত ইংরেজ সৈন্যদের প্রথম কাজ ছিল নির্জন প্রান্তরগুলো করায়ত্ত করা। এরপর আসে ফরাসি সেনাবাহিনী এবং তাদের ইন্ডিয়ান মিত্রদের সঙ্গে বোঝাপড়া করার প্রশ্ন। তবে যথাসময় প্রতিটি নদী এবং পর্বতের গিরিপথ জয় করে নিল এই নবাগতরা। দুপক্ষই যুদ্ধক্ষেত্রে দুপাশে সুবিধাজনক জায়গায় দুর্গ তৈরি করল। আশেপাশের জঙ্গলগুলো মানুষজনের পদচারণায় মুখরিত হয়ে উঠল। চলতে লাগলো কুচকাওয়াজ। সাম্প্রতিক সময় ব্রিটিশ জেনারেল এডওয়ার্ড ব্র্যাডকের পরাজয় মানসিকভাবে দমিয়ে দিয়েছে কলোনিস্ট এবং সৈন্যদের। আত্মবিশ্বাস কমে গেছে তাদের। তাছাড়া বর্বর ইন্ডিয়ানদের নৃশংস গণহত্যার দৃশ্য এখনও মুছে যায়নি সেটলারদের মন থেকে। যুদ্ধ বিজয়ের ব্যাপারে দুঃসাহসী সেটলার এবং সৈনিকরা পর্যন্ত আশাবাদী হতে পারছে না। এর পরপরই যেন মরার ওপর খাড়ার ঘা পড়ল। জানা গেল চ্যাম্পলাইন হ্রদের তীর ধরে ফরাসি জেনারেল মন্টকামকে বিশাল সেনাবাহিনী নিয়ে আসতে দেখা গেছে। এ খবর শুনে ব্রিটিশ এবং আমেরিকানদের আত্মা শুকিয়ে গেল। খবরটা জানালো এক ইন্ডিয়ান দৌড়বাজ বার্তাবাহক। এক বিকেলে ছুটতে ছুটতে ক্যাম্পে এসে ঢুকলো ও। কর্নেল মানরো মাত্র 1000 লোক নিয়ে ফোর্ট উইলিয়াম হেনরিকে টিকিয়ে রাখতে পারবেন না। তাকে আরও লোক দেওয়া দরকার। গেটে দাঁড়ানো সৈন্যদের বলল রেড ইন্ডিয়ানটি। খবরটা ফোর্ট এডওয়ার্ডের জেনারেল ওয়েবের কানে পৌঁছতে দেরি হলো না। জেনারেল ওয়েব নির্দেশ দিলেন 1500 সৈন্যকে পাঠাতে হবে ফোর্ট উইলিয়ামে। দুটো দুর্গের দূরত্ব 15 মাইল। ভোরেই রওনা হবে নির্দেশ দিলেন জেনারেল। তক্ষুনি প্রস্তুতি আরম্ভ হয়ে গেল। পরদিন ভোরে ক্যাম্পের সকলে তাদের কমরেডদের বিদায় জানালো। ধীরে ধীরে মিলিয়ে আসতে লাগলো বাঁশির শব্দ। 1500 লোককে যেন গিলে নিল জঙ্গল। জেনারেলের কেবিনের বাইরে 3টে ঘোড়ায় স্যাডল এবং মালপত্র চাপানো হয়েছে। লম্বা যাত্রা রয়েছে ঘোড়াগুলোর কপালে। সেজন্যই বোধহয় মাঝে মধ্যে মৃদু ডাক ছেড়ে খুঁড় দাপাচ্ছে ওগুলো। কোরা আর অ্যালিস মানরোকে ফোর্ট এডওয়ার্ড থেকে ফোর্ট উইলিয়াম হেনরিতে পৌঁছে দেবে প্রাণীগুলো। ওখানে ওদের বাবা কর্নেল মানরোর সঙ্গে মিলিত হবে মেয়েরা। কর্নেল মানরো ওই দুর্গের কমান্ডিং অফিসার। ডানকান হেওয়ার্ড নামে একজন ব্রিটিশ মেজর সঙ্গে যাবে মেয়েদের। দুজন পুরুষ মহা উৎসাহে যাত্রার প্রস্তুতি দেখছে। দুর্গের অন্যান্যদের চেয়ে আলাদা তাদের পোশাক পরিচ্ছদ। সাদা লোকটির শরীরের গড়ন একটু অস্বাভাবিক। মস্ত মাথা, চিকন কাঁধ, পার হাতগুলো সরু লিকলিকে। ক্যাপ সমেত একটি আকাশি নীল কোট, খাটো স্কার্ট এবং যাজকদের মতন একটা ককড হ্যাট পরেছে সে। পোশাকের কারণে লোকের চোখে আরও বেশি করে পড়ছে লোকটি। দ্বিতীয় লোকটি হচ্ছে বার্তাবহ দৌড়বাজ ইন্ডিয়ান। খবরটা সেই পৌঁছে দিয়েছে দুর্গে। উৎকট সাজসজ্জায় ওকে বন্য আর কুৎসিত দেখাচ্ছে। সাদা চামড়া
আর ইন্ডিয়ানটি এক মনে চেয়ে রয়েছে বিদায়ী দলটির দিকে। সুন্দরী দুই বোন ঘোড়ায় চেপে বসেছে। হালকা চালে স্যাডলে লাফিয়ে উঠে বসলো মেজর। ক্যাম্প ছেড়ে বেরিয়ে গেল তিনজনে। ইন্ডিয়ান লোকটি সাদা মানুষটির পাশ দিয়ে দৌড়ে শোভাযাত্রার সামনে চলে গেল। ওকে দেখে বিরক্তিতে বলে উঠল অ্যালিস মানরো, ইন্ডিয়ানটাকে দেখলেই আমার ভয় করে। ডানকান, আপনি ওকে অত বিশ্বাস করছেন কেন? ও আমাদের আর্মির রানার। আপনার বাবার সঙ্গে একবার সামান্য গন্ডগোল করলেও একটা ইন্ডিয়ান পথ দিয়ে আমাদের ফোর্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজেই নিয়েছে ও। দেখবেন সৈন্যদের চাইতে অনেক আগেই পৌঁছে যাব আমরা। জবাব দিল হেওয়ার্ড। ভয়ের কিছু নেই, ও আমাদেরই লোক। আমার বাবার সঙ্গে গোলমাল করে থাকলে আমার তো ভয় লাগারই কথা। পাল্টা বলল উদ্বিগ্ন মেয়েটি। ওদিকে সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ানটি। রাস্তা থেকে ঘন ঝোপে মিশে যাওয়া একটা রাস্তা আউলের ইশারায় দেখাচ্ছে। ওই যে আমাদের রাস্তা, চলুন এগোই। অবিশ্বাস করা হচ্ছে ও যেন আর বুঝতে না পারে। কোরা, তুমি কি বলো? সৈন্যদের সঙ্গে গেলেই ভালো হতো না? বোনকে জিজ্ঞাসা করলো অ্যালিস। কোরা স্যাডলে জমে বসে আছে। ও অন্য জাতের বলেই সন্দেহ করতে হবে, বলল ঠান্ডা স্বরে। অ্যালিস মুহূর্ত মাত্র দ্বিধা করল না। নিজের ঘোড়ার গায়ে চাবুকের আলতো বাড়ি মেরে রানারের পেছন পেছন অন্ধকার বুনো পথে নেমে গেল। অন্যরা পড়ে রইল পিছে। ওরা খানিক দূর মাত্র গেছে, ঝুপসি পাইনের মধ্যে দিয়ে একটা ঘোড়ার বাচ্চাকে হরিণের মতো ছুটতে দেখলো। অশ্বারোহী আর কেউ নেই, আকাশে নীল কোট পরিহিত দুর্গে সেই মজাদার লোকটি। ওকে দেখে মেজর হেওয়ার্ড অতি কষ্টে হাসি চাপল। আপনার জন্য কি করতে পারি বলুন? হ্যাট দিয়ে মুখে বাতাস করতে করতে বলল আগন্তুক, আপনাদের সঙ্গে ফোর্ট উইলিয়ামে যেতে পারলে খুব ভালো লাগবে। আপনি মনে হয় পথ ভুল করেছেন। লেক জর্জে যাওয়ার হাইওয়ে আপনি আধ মাইল পিছনে ফেলে এসেছেন। শীতল ব্যবহারে দম্বার পাত্র নয় অনাহুত। ফোর্ট এডওয়ার্ডে হপ্তাখানেক ছিলাম, বলল সে। আমার যা পেশা তাতে এবারে ঠাইনারা হওয়ার পালা। তা আপনার পেশাটা কি? মিউজিক শেখাই। আমার বিশেষত্ব হচ্ছে বাইবেলের প্রার্থনা সঙ্গীত। গানের টিচার? ডানকান, ওকে আমাদের দলে নিয়ে নি, বিপদে পড়লে কাজে আসবে। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো হেওয়ার্ড। আগন্তুক অ্যালিসের পাশাপাশি চলতে শুরু করলো। চলার পথে মিঠে গলায় স্তব গাইতে লাগলো দুজনে। দলটির থেকে সামান্য কিছু আগুয়ান ইন্ডিয়ানটি ফিরে বিড়বিড় করে ভাঙা ভাঙা ইংরেজিতে কি যেন বলল হেওয়ার্ডকে। কাঁধের ওপর দিয়ে সঙ্গীতে জানান দিল মেজর। মুখ বন্ধ রাখতে হবে আমাদের, কাজে নিরাপদ জায়গায় পৌঁছানোর আগে পর্যন্ত গানটা একটু থামান আপনারা। কথার ফাঁকে কাছের ঘন ঝোপটির ভেতর উঁকি দিল ও। চকচকে বেড়িগুলোকে মুহূর্তের জন্য ওঁত পেতে থাকা বড়বড়দের জ্বলন্ত চোখের মণি বলে মনে হলো। কিন্তু চিন্তাটা ছেড়ে ফেলে দিয়ে ইন্ডিয়ান গাইডকে অনুগমন করলো সে। শোভাযাত্রা চলে গেল। ঝোপটার ডালপালাগুলো সামান্য একটুখানি ফাঁক হয়ে গেল। আড়াল থেকে বেরিয়ে এলো উদ্ভট রং চকমাখা এক অসভ্য। শিকারদের গাছগাছালির ওপাশে হারিয়ে যেতে দেখলো ও। ওর চোখ জোড়া ধক ধক করে চলছে খুনের নেশায়। কয়েক মাইল তফাতে সেই একই জঙ্গলে একই দিনে একজন ইন্ডিয়ান এবং একজন সাদা মানুষ ঔপনিবেশিক স্কাউট প্রমাত্তা
হাডসন নদীর তীরে বসে আলোচনা করছে। লোক দুজন নিউ ওয়ার্ল্ডে তাদের নিজ নিজ গোত্রের ইতিহাস এবং দুটির মধ্যে যেসব সমস্যা বিরাজমান সেই নিয়ে কথাবার্তা বলছে, কখনো উচ্চস্বরে, কখনো বা নিচু গলায়। কাঠঠোকরার খুটখাট বা দূরবর্তী কোনো জলপ্রপাতের ভোঁতা গর্জন ছাড়া গোটা জঙ্গল নিঝুম। ইন্ডিয়ার লোকটি চিঙ্গাচুক, মহিকান বংশের একজন সর্দার, আর স্কাউটটির আসল নাম ন্যাটি বাম্পো। অবশ্য চিঙ্গাচুক তাকে হকাই নামে ডাকে। জাতভাইদের সব কাজকর্ম সমর্থন করি না আমি, বলল হকাই। কিন্তু তোমার মুখে শুনতে চাই চিঙ্গাচুর, আমাদের দুই গোত্রের পূর্বপুরুষদের প্রথম মুলাকাতে কি হয়েছিল, মানে ইন্ডিয়ানরা কি বলে? মুহূর্তখানেক নিশ্চুপ রইল চিঙ্গাচুক। তারপর শ্যাওলা ধরা গুড়িটার প্রান্ত থেকে সামান্য ঝুঁকে গুরুগম্ভীর স্বরে বলতে লাগলো, আমার গোত্র মানে মইকানরা হচ্ছে সমস্ত ইন্ডিয়ান জাতির সাপ। আমার শরীরে তাদেরই রক্ত, কিন্তু ওলন্দাজরা এসে নিউ ইয়র্কে বসতি গড়ার পর আমার পূর্বপুরুষদের মদ ধরালো। বেহেট হয়ে পড়ল তারা, মূর্খের মতন মনে করলো ঈশ্বরের নাগাল পেয়ে গেছে। ব্যাস ছেড়ে দিল জমি, তীর থেকে একটু একটু করে ঠেলাগুতো খেতে খেতে জঙ্গলে গিয়ে ঢুকলো। ভেলোয়ার জাতির সঙ্গে বাধ্য হলো থাকতে। আমি মহিকানদের নেতা। নদীর তীরে মহিকান ভূমি বা পূর্বপুরুষদের কবর কিছুই দেখিনি। সঙ্গীর বেদনা গভীরভাবে স্পর্শ করে গেল হকাইকে। মহিকানরা এখন কোথায়? সব পরপারে। আমি মরে গেলে আমার ছেলে আনকাশ হবে সর্দার, কারণ ওই হচ্ছে মহিকানদের শেষ বংশধর। আনকাশ এই যে এইখানে। একটি কোমল কণ্ঠ বলে উঠল। যুবক যোদ্ধা ওদের পাশ দিয়ে হেঁটে গিয়ে নদীর পাড়ে বসল। জঙ্গলে ইরুকুইদের কোনো চিহ্ন দেখতে পেলি? জিজ্ঞেস করলো ওর বাবা। হ্যাঁ, ওদের ট্রেল অনুসরণ করেছিলাম, জনা দশেক হবে। ঝোপের ভিতর কাপুরুষের মতো লুকিয়ে বসে আছে, জানালো বলিষ্ঠ যুবকটি। ওই মন্টকাম নয় ফরাসি জেনারেলটার কাজ। কানাডা থেকে গুপ্তচর, খুন, রাহাজানির জন্য বড়গুলোকে পাঠিয়েছে। সূর্য পাটে বসেছে, পানি থেকে তুলে নিচ্ছে শরীর। সেদিকে মুগ্ধ চোখে চেয়ে থেকে বলল চিঙ্গাচুক, ইরোকুইগুলোকে ঝোপ থেকে হরিণের মতো তাড়িয়ে বার করতে হবে। হকাই, আজ রাতটা এসো, খাওয়া দাওয়া করি। কাল ওদের বোঝাবো কত ধানে কত চাল। বেশ, আমার কোনো আপত্তি নেই। আনকাশ, ওই পাহাড়ি ঝোপে মস্ত বড় হরিণ দেখেছি। আর দেখো দেখি একটাকে কায়দা করতে পারো কি না। আনকাশ চুপিসারে এগোলো ঝোপঝাড়গুলোর উদ্দেশ্যে, হাতে তীর ধনুক তৈরি। দু বন্ধু চেয়ে রয়েছে সেদিকে। হঠাৎ ফিসফিসিয়ে বলে উঠল চিঙ্গাচুক, কি হলো? হলো কি? মাটিতে কান পাতলো ইন্ডিয়ান। সাদা মানুষের ঘোড়ার শব্দ। ওরা তোমার জাত ভাই? বলল হকাই। ওদের সঙ্গে তুমি কথা বলবে? শুকনো ডালপালা ভাঙছে। খুঁড়ের শব্দ নিকটবর্তী হচ্ছে ক্রমশ। হকাই মুখ তুলতে দেখতে পেল একজন ব্রিটিশ অফিসার তার ছোট্ট দল নিয়ে সমতল পথ ধরে এদিকেই আসছে। কে যায়? লম্বা রাইফেলটি ট্রিগারে আউল রেখে প্রশ্ন করল হকাই। আমরা রাজার লোক। দলের নেতা হকাইয়ের দিকে গটগট করে এগিয়ে এসে বলল, আমার নাম ডানকান হেওয়ার্ড। সকাল থেকে না খেয়ে পথ চলছি। আমরা বড্ড ক্লান্ত। একজন ইন্ডিয়ান গাইডকে বিশ্বাস করেছিলাম, আমাদেরকে ফোর্ট উইলিয়ামে নিয়ে যাবে বলেছিল, কিন্তু সে পথ হারিয়ে ফেলেছে। আপনি কি এই রাস্তাটা একটু বলে দেবেন? ধুস! প্রায় ধমকে উঠল হকাই।
ইন্ডিয়ান গাইড জঙ্গলে পথ হারায় নাকি? ব্যাপারটা গোলমেলে ঠেকছে। আমাদের গাইড লে রেনার্ড সাবটিলের দেশ আসলে কানাডা, হুরন জাতির লোক। আপনি যদি দুর্গের রাস্তাটা একটু বাতলে দেন তো আমরা আবার রওনা হতে পারি। তার আগে ইন্ডিয়ানটা একবার দেখতে চাই আমি। ওর চেহারা আর রংটাং দেখলেই বুঝে ফেলবো ব্যাটা ইরোকুই কিনা। ঝোপের ভেতর দিয়ে লে রেনার্ডকে উঁকি মেরে দেখল হকাই। সকলের শেষে রয়েছে সে। আমি হলে ওই বুড়ো শিয়ালটা সাথে আর এক পাও যেতাম না। আমার কেন জানি মনে হচ্ছে লোকটা ভালো করেই জানে ইউরোপীয়রা কোথায় ঘাপটি মেরে আছে। আপনি ঠিক জানেন? ত্রস্ত মেজর হেওয়ার্ড জানতে চাইল। একদম। আপনি বদমাস্টার মন অন্যদিকে ফেরাবার চেষ্টা করুন গে, যান। চিঙ্গাচুর আর আনকাস মৈকার বংশের লোক, ওরাই যা ব্যবস্থা করার করবে। তড়িঘড়ি ইন্ডিয়ানটির দিকে এগিয়ে গেল মেজর। গাছের গায়ে ঠেস দিয়ে গোমরা মুখে দাঁড়িয়ে রয়েছে ও। বলল মেজর, ওই স্কাউট আমাদেরকে আজ রাতটা কাটানোর বন্দোবস্ত করে দেবেন বলেছেন। তার দিকে চকিতে চাইল লে রেনার্ড। তাহলে আমি যাচ্ছি। আপনারা ফ্যাকাসে মুখরা আমাকে চান না। আপনারা নিজের জাত ভাই ছাড়া আর কাউকে সহ্য করতে পারেন না। উইলিয়াম হেনরির চিফকে কি বলবে তুমি? বলবে যে তার মেয়েদের জঙ্গলে ফেলে পালিয়েছো? খেপে উঠল হেওয়ার্ড। কর্নেলের গলা জোরেই চড়ো হোক, হাত যতই লম্বা হোক না কেন, এই বনে তিনি আমার চুলের ডগাও স্পর্শ করতে পারবেন না। আমার ধারণা ছিল তুমি আমাদের বন্ধু। আমি চাই তুমি গাইড হিসেবে থাকো। মহিলাদের বিশ্রাম নেওয়া হয়ে গেলে আমরা না হয় রওনা দেব। বিড়বিড় করে আওড়ালো লে রেনার্ড। ফ্যাকাসে মুখরা মেয়ে লোকদের কেনা চাকর বনে চায়। সূর্য ওঠার আগেই রওনা হব, নইলে মন্টকাম হয়তো আমাদের দুর্গে পৌঁছতে বাধা দেবে। এখন দেখি তোমার খিদে চাগিয়ে দেওয়ার মতো কড়া কোনো পানি আছে কিনা আমার সাথে। মেজর তার গাঁটরি হাতাচ্ছে। এ সময় তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠল ইন্ডিয়ান দৌড়বাজ। লাফ দিল ঝোপের মধ্যে। চিঙ্গাচুক আর আনকাসও ওদের গুপ্ত জায়গা থেকে এক লাফে বেরিয়েছে ওর পিছু নিল। ওদের ক্রুদ্ধ আদিম চিৎকার যেন আগুন ধরিয়ে দিল জঙ্গলে। ক্ষণায়মান অন্ধকারে রাইফেল ছুড়ে বাতাবরণকে আরো উত্তপ্ত করে তুলল হকাই। শুরু হয়ে গেল ধাওয়া। মেজর এতটাই হকচকিয়ে গেছে যে নড়তেও পারেনি। প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়ে ঝোপে ঢুকতে হকাই আর ইন্ডিয়ান দুজনকে খালি হাতে ফিরতে দেখল। এত শিগগির হাল ছেড়ে দিলেন কেন? আমাদের বিপদ এখনো কাটেনি। ব্যাটা দৌড়তে জানে, সাপের মতো এঁকে বেঁকে পালালো। তবে আমি ব্যাটাকে জখম করেছি। তার মানে একজন আহত লোকের বিপক্ষে আমরা চারজন সুস্থ সবল মানুষ। তবে আর ভয় কি, নির্বিঘ্নে দুর্গে পৌঁছে যাব। দেখুন, আপনারা বেশি দূর যেতে পারবেন না। তার আগে দলবল শুধু আপনাদেরকে ঘায়েল করে দেবে। আসুন পা চালাই, না হলে কাল মনকাবের তাঁবুর সামনে আমাদের খুলি শুকাবে। তবে আমাদেরকে একা ছেড়ে দেবেন না, আমাদেরকে দুর্গে পৌঁছে দিন। আপনারা যা পুরস্কার চান পাবেন। আমরা আপনার অনুরোধ রক্ষা করব, কোনো পুরস্কারের লোভে নয়। তবে আপনাদের কিন্তু দুটো শর্ত মানতে হবে। কি শর্ত? প্রথমটা হচ্ছে যতদূর সম্ভব চুপচাপ থাকবেন, এবং দ্বিতীয়টা হচ্ছে যে জায়গায় আপনাদের নিয়ে যাব সেটার কথা কোনোদিন কাউকে জানাবেন না। আমরা আপনাদের শর্ত মেনে চলব, কথা দিলাম। তাহলে আসুন আমার সাথে, অযথা সময় নষ্ট করে লাভ নেই। হকাই নদীর পাড়ে একসার ঝোপের কাছে গিয়ে গুপ্ত স্থান থেকে একটা কানু টেনে বার করলো। মালপত্র তুলে মহিলাদের এবং গানের শিক্ষককে ওটায় বসতে সাহায্য করে হেওয়ার্ডকে নিয়ে কিনারা ধরে এগোলো। উজানে চালিত করলো পলকা নৌকাটাকে। ওদিকে আনকাস আর চিঙ্গাচুক ঘোড়াগুলোকে লুকোনোর ব্যবস্থা করলো। দুই মহিকান ওদের সঙ্গে যখন মিলিত হলো তখন লম্বা লম্বা পাইন গাছে ঘেরা একটা খড়া পাথুরে
বাঁকের মধ্যে দিয়ে চলেছে নদী। নৈসর্গিক সৌন্দর্য মেয়েদুটিকে ক্ষণিকের জন্য নিরাপত্তার অনুভূতি দিতে পারল। কানুতে লাফিয়ে উঠে পড়ল হকাই। দুই ইন্ডিয়ান এবং মেজর পাথুরে বৈঠায় গুঁতো মেরে সোজা মাছ দরিয়ার উন্মাতাল স্রোতের মধ্যে নৌকা নিয়ে ফেলল হকাই। যাত্রীরা আতঙ্কে চুপ হয়ে গেল, শ্বাস নিতেও ভয় পাচ্ছে সবাই। এই বুঝি নৌকা উল্টে যাবে। রুদ্ধশ্বাসে নদীর গতি প্রকৃতি লক্ষ্য করছে, ঘূর্ণিপাক কখন যে তলিয়ে যাবে সেই ভয় সকলে তটস্থ। হকাইয়ে দক্ষতায় কয়েকবার জান ফিরে পেল যাত্রীরা। শেষ পর্যন্ত একটা সমতল পাথরের পাশ দিয়ে তরতর করে ভেসে চলল নৌকা। আমরা এখন কোথায়? গ্রেন জলপ্রপাতের নিচে একটা দ্বীপে। আপনার লোকজনকে দ্বীপে নামান, আমি আর মহিকান্না লটবহন নিয়ে আসছি। সবাই তীরে উঠে পড়লে হকাইয়া চিঙ্গাচুক মশাল জেলে দলবল নিয়ে পাহাড়ের পার্শ্ববর্তী একটি গুহার দিকে এগোলো। গুহাটি একটি সরু সুড়ঙ্গের মাধ্যমে যুক্ত হয়েছে আরেকটি গুহার সঙ্গে। গুহায় প্রবেশ করে সবাই স্বস্তির শ্বাস ফেলল। আরম্ভ হলো রাতের খাবারের আয়োজন। আসুন। একটা পিপে বার করে পাশে বসা গানের শিক্ষকের উদ্দেশ্যে বলল হকাই। বন্ধুত্ব কামনা করে একটু ড্রিঙ্ক করি। আপনার নামটা? গানের মাস্টার জবাব দিল, ডেভিড গামোট। বাহ, চমৎকার নাম তো। তা কি করেন? ছোট ছোট ছেলেমেয়েদের গান শেখাই। তাই নাকি? তবে রাতের জন্য একটা গান ধরুন না। হ্যাঁ, যা অভিজ্ঞতা হলো তাতে আজ রাতে প্রার্থনা সঙ্গীতই জুৎসই হবে, বলল ডেভিড। নাকের ওপর নেমে আসা আয়রন রিমের চশমাটা জায়গা মতো বসালো। সে পরিচিত একটি স্তোত্রের কয়েকটি স্তবক গাইতে না গাইতেই একে একে চোখ দিল অন্যরা। গুহার প্রতিটি ফাটল, প্রতিটি গর্ত যেন পরিপূর্ণ হয়ে গেল ওদের গমগমে কণ্ঠস্বরে। হকাই পর্যন্ত ফিরে গেল তার শৈশবে। মনে পড়ে গেল এই গান প্রথম যেদিন শুনেছিল সে দিনটির কথা। ক্রমশ মনটা ভিজে যাচ্ছে ওর। উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। কতদিন পর চোখের পানি গড়ালো, মনে করতে পারল না ও। খানিকক্ষণের জন্যে সবার মধ্যে উদ্দীপনা দেখা গেল, কিন্তু পরে হেওয়ার্ডের বানিয়ে দেওয়া স্যাসাফ্রাস শাখার বিছানায় শুয়ে স্বীকার করল কোরা। আমি দু চোখের পাতা এক করতে পারবো না ডানকান। ইরোকইরা কখন যে ঝাঁপিয়ে পড়বে আমাদের ওপর কে জানে। গুহার ভেতরে কোনো ভয় নেই, তাছাড়া তিনজন তাগড়াই লোককে গার্ড হিসেবে পাচ্ছেন। বিনা ঘটনায় কাটল রাতটা। হকাই আর দুই মহিকান সারা রাত জেগে গুহার প্রবেশ মুখ পাহারা দিয়েছে, কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ওদের আশঙ্কা বাস্তবে পরিণত হলো। তীর থেকে ভেসে আসছে ইরোকুইদের চিৎকার, চেঁচামেচি। ডেভিড গামুট কারোর নিষেধের তোয়াক্কা না করে বাইরে পাথরের ওপর শুয়েছিল, ফলে ইরোকুইদের রাইফেল সহজেই লক্ষ্যভেদ করল তাকে। হকাই লাফিয়ে পাথরে উঠে পাল্টা গুলি ছোড়াতে ইন্ডিয়ানা পাহাড়ের গা ঘেঁষে হটে গেল। আহত সঙ্গীকে দ্রুত গুহায় বয়ে নিয়ে এলো সে আর আনকাশ। মেয়েদের বলল ও, উনি সেরে যাবেন, ওর ওই শিক্ষার দরকার ছিল। আপনারা একটু দেখাশোনা করুন। কথা শেষ করেই কাছের ঝোপটায় ঢুকে পড়ে হকাই, হেওয়ার্ড আর আনকাশ একসঙ্গে টহল দিতে গেল। ব্যাটারা বোধহয় ভয় পালিয়েছে, আসাম্বিত শোনালো হেওয়ার্ডের গলা। আপনি আসলে ওদের চেনেন না। কমপক্ষে একটা খুলি না নিয়ে ওরা যাবে না। একটা ইন্ডিয়ান চোখে পড়া মানে অন্তত 40 জন আছে ওদের সাথে। আর আমরা তাহলে কয়জন তাও জানে ওরা। না, এত সহজে হাল ছাড়বে না। ওরা আমাদের অপেক্ষায় উঁট পেতে আছে।
বলল হকাই। পাইন্ডাল ছড়াতেই আঁতকে উঠতে হলো হেওয়ার্ডকে। চারটে মাথা উকি মারতে দেখেছে সে একটা কাঠের গুড়ির আড়াল থেকে। ওই যে ওরা! হাওয়া করতে তৈরি হচ্ছে, হোক। যেই আমার হামলা করুক না কেন, পটল তুলবে। ওই ফরাসি খচ্চর মনকামটাই কেন যে আমাকে আক্রমণ করে না। ঠিক সে মুহূর্তে গুপ্ত স্থান থেকে কুৎসিত হাঁক ছেড়ে লাফিয়ে বেরোলো চারটে বর্বর। হেওয়ার্ড জীবনেও এমন কদর্য চিৎকার শোনেনি। হকাই সামনের লোকটাকে চোখের পলকে ঘায়েল করে দিল। আনকাস! চেঁচিয়ে উঠলো হকাই। ছুরি বার করেছে এক টানে। এসো, পাখিগুলোকে খতম করি। নির্দেশ পালনে বিরক্তি করলো না আনকাস। ওর ছোড়া খেয়ে লুটিয়ে পড়লো একজন ইরোকুই। হকাই আচমকা একজন দৈত্যাকৃতি ইন্ডিয়ানের মুখোমুখি পড়ে গেল। পরস্পরের ছুরির দখল নিতে দীর্ঘক্ষণ জুঝল দুজনে। শেষমেশ হকাইয়ের সঙ্গে এটে উঠতে পারল না ইন্ডিয়ান। ওর হৃৎপিণ্ডের গভীরে সে দিয়ে গেছে শত্রুর ছোড়া। ওদিকে আরেকজন ইন্ডিয়ানের সঙ্গে তখন লড়ছে হেওয়ার্ড। পাহাড় চূড়ো থেকে কে কাকে ফেলবে তারই প্রতিযোগিতা চলছে। প্রতিপদে কিনারায় চলে যাচ্ছে দুজনে, জরিপ করছে পরস্পরকে। হঠাৎ হাসি ফুটল বর্বরটার বিশ্রী মুখে। এক জোড়া কঠিন হাতে দৃঢ়ভাবে চেপে ধরেছে হেওয়ার্ডের কণ্ঠনালী। পাহাড়ের শেষ প্রান্তে জীবন বাঁচাতে মরণপণ লড়ে যাচ্ছে মেজর। নিচে নদীর ঘূর্ণিপাক, পাথুরে কিনারে বিপজ্জনকভাবে দুলছে দুই প্রতিদ্বন্দ্বী। এই সময় ধেয়ে এলো আনকাস। ছুরির পোচে চিড়ে দিল ইরোকুইটার কবজি। ফিনকি দি রক্ত বেরোতে মরণ চিৎকার ছেড়ে পাহাড় থেকে টলে পড়ে গেল লোকটা। আলিঙ্গন করল মৃত্যুকে। আনকাস ততক্ষণে হেওয়ার্ডকে সরিয়ে দিয়েছে নিরাপদ স্থানে। আনকাস, তুমি আমার জীবন বাঁচালে। আমি তোমার প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকব। সামলে নিয়ে বলল মেজর। মহিকান যুবক এবং মেজর নীরবে করমর্দন করে তাদের গড়ে ওঠা বন্ধুত্বকে পুনরায় স্বীকৃতি দিল। এসব এলাকায় বন্ধুর জীবন বাঁচানো ফার্স। আনকাস কম করে হলো 5 বার আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়েছে। শুধু তাই না, ওর বক্তব্য বাধাপ্রাপ্ত হলো জঙ্গলিদের রণহুঙ্কারে। আনকাস, জলদি যাও, আমার গান পাউডার ফুরিয়ে গেছে, কানু থেকে আনতে হবে। প্রায় চেঁচিয়ে বলল হকাই। তীরের দিকে তীর বেঁকে ছুটল যুবকটি। মুহূর্ত কয়েক বাদে তীক্ষ্ণ চিৎকার ছাড়ল ও। গুহা ছেড়ে দৌড়ে বেরিয়ে এলো দুবোন। অন্যরাও ধেয়ে যাচ্ছে পাড়ের উদ্দেশ্যে। ওদের কানুটার দখল নিয়েছে একটা ইরোকুই। তীব্র স্রোতের দিকে ভেসে যাচ্ছে ওটা। ধূর্ত চোর শূন্যে হাত নেড়ে বিজয় চিৎকার করলো। বড় দেরি হয়ে গেছে, খালি রাইফেলের দিকে চোখ। তিক্ত স্বরে বলল হকাই। এখন কি হবে? পাউডার হাত ছাড়া নৌকাটা গেল, শত্রুরা ফিরে আসবেই। আমরা লড়ে মরব, দৃপ্ত কণ্ঠে বলল হকাই। কোরা এতক্ষণ নিশ্চুপ ছিল, এবার সামনে এগোলো। মরবেন কেন? বলল কঠোর কণ্ঠে। পুরুষরা চলে যান ইরোকুইদের নজর এড়িয়ে।
আপনারা আমাদের জন্য যা করেছেন সেই ঋণ কোনো দিন শোধ হবার নয়। আমাদের সঙ্গে থাকলে মারা পড়বেন। ইরুকুইরা আমাদের পালাতে দেবে কেন? বলল হকাই। তবে একটা উপায় আছে, একটাই, নদী। তবে আপনারা নিজেদের ব্যবস্থা করুন, এখানে থেকে খুন হবেন কেন? না! বজ্র গম্ভীর স্বরে গর্জে উঠল হকাই। আমার বিবেক বলে কিছু নেই? আপনাদের ফেলে গেলে মান্দ্র সাহেবের কাছে মুখ দেখাবো কি করে? তাহলে আমাদের উদ্ধার করতে বাবাকে পাঠান, ওটাই বাঁচার একমাত্র রাস্তা। হকাই কোড়ার কথাগুলো কিছুক্ষণ ভেবে দেখল। আনকাস, চিঙ্গাচুর, মেয়েটার কথা শুনেছো? চেঁচিয়ে বলল। বুদ্ধিটা মন্দ নয়, কি বলো? হ্যাঁ, বিড়বিড় করে বলল চিঙ্গাচুক। তারপর বলা নেই কওয়া নেই এক পা আগে বেড়ে নিঃসাড়ে ঝাঁপ দিল পানিতে। কোড়াকে বলল হকাই। আপনি বুদ্ধিমতীর মতো কথা বলেছেন, বিশ্বাস রাখুন আমাদের মিশন সফল হবেই। কিন্তু যদি ধরা পড়েই যান, ছোপের ডাল ভাঙতে ভাঙতে যাবেন। জানবেন একজন বন্ধু আপনাদের উদ্ধার করতে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত যাবে। এক পাশে রাইফেল ছুঁড়ে ফেলে দিয়ে হাটসান নদীর ঝাপসা অন্ধকারে লাফিয়ে পড়ল হকাই আর আনকাস। মুহূর্ত পরে উত্তরাইয়ের কাছে মাথা তুলল ওরা। আপনিও ওদের সঙ্গে যান। কাঁপা গলায় ডানকানকে বলল কোড়া। আমার ওপর আপনার বিশ্বাস? আপনি একা কী বা করতে পারবেন? বরঞ্চ ওদের সঙ্গে গেলে দল ভারী হবে। আমাদের মৃত্যু ছাড়া গতি নেই। মৃত্যুর চেয়েও যে কষ্টের ব্যাপার থাকতে পারে তা জানেন? আবেগ ঝরে পড়ল মেজরের কণ্ঠে। সামনে দাঁড়ানো অ্যালিসের দিকে পরিপূর্ণ চোখে চাইল। আপনাকে ছেড়ে গেলে সেই কষ্টটাই আমাকে কুড়ে কুড়ে খাবে। যদি বাঁচি একসঙ্গে বাঁচবো, মরলেও একসঙ্গে। এই কথা বলে অ্যালিসের শালটা মুড়িয়ে দিল ওর কাঁধে। তারপর মেয়েদের নিয়ে গুহায় ফিরে গেল। পূর্ণ নেতৃত্ব ফিরে পেয়ে সঙ্গীতের যথাসাধ্য সান্ত্বনা দিতে লাগলো মেজর। বোঝালো উদ্ধার প্রাপ্তি কেবল সময়ের ব্যাপার। ডেভিড গামুটের পাশে জড়াজড়ি করে বসে রয়েছে দু বোন। মেজর স্যাসাফ্রাস ডালপালা নিয়ে গুহামুখ বোঝার কাজে ব্যস্ত। কাজ হয়ে গেলে পিস্তল হাতে ঘরের মধ্যেখানে বসে রইল উৎকর্ণ। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তীক্ষ্ণ চিৎকারটা গুহায় ভেসে আসার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড এক লাফে গলায় উঠে এলো মেজরের। বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল অ্যালিস। আর রক্ষা নেই। এখনই হাল ছাড়বেন না। ওরা দ্বীপের মাঝখান থেকে চিল্লাচিল্লি করছে। আমাদের অবস্থান এখনো জানে না, কাজেই আশা হারানোর কিছু নেই। কথাগুলো উচ্চারিত হয়েছে কি হয়নি, চারধারে চিৎকার চেঁচামেচি ছড়িয়ে পড়ল। নদী তীরবর্তী জঙ্গলিদের শোরগোলে জবাব দিচ্ছে গুহার উপরিভাগে অবস্থানরত বর্বর গোষ্ঠী। পাশের গুহাটায় দলে দলে ঢোকার সময়ও গর্জাচ্ছে কয়জন। এত সব গোলমালের মধ্যে পাহাড়ের পাদদেশে গুহার গুপ্ত প্রবেশপথের কাছ থেকে বিজয়োল্লাস শোনা গেল। চকিতে হেওয়ার্ডে ধারণা হলো তারা ধরা পড়ে গেছে। কিন্তু হঠাৎ উপলব্ধি করল হকাই রাইফেল আবিষ্কারের কারণেই এত উত্তেজনা। বারবার চেঁচিয়ে চেঁচিয়ে বলছে জঙ্গলিরা, যেন রাইফেল নয়, ওটার মালিকের খুলি ওদের হাতে এসে গেছে। কি বলছে ও? লং রাইফেল, ফরাসি বোঝে ওরা।
হকাইকে ও নামে চেনে ওরা। রাইফেল পেয়েছে, ওকে পায়নি। দুয়ে দুয়ে 4 মিলিয়ে নিয়েছে। বুঝে গেছে ও গা ঢাকা দিয়েছে। অসভ্যরা বিখ্যাত স্কাউটটিকে তখনও তন্ন তন্ন করে খুঁজছে, ডাল পাতা আর ভগ্ন স্তূপ সরিয়ে। দুটো গুহার সংযোগ স্থাপনকারী ছোট্ট সুড়ঙ্গটা নজর এড়িয়ে গেল ওদের, কারণ মেয়েরা পাতা আর ডাল দিয়ে ওখানে উঁচু করে একটা বিছানা মতন বানিয়েছিল। হকাই আর তার দলবলকে পাওয়া যাবে না নিশ্চিত হয়ে খাঁড়া বাঁধবে নেমে গেল জঙ্গলিরা। স্বস্তির শ্বাস ছেড়ে বলল মেজর, চলে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, আবেগপূর্ণ কণ্ঠে বলল অ্যালিস, এবং বলা মাত্র হাঁ হয়ে গেল, ঢলে পড়ল আতঙ্কে। হেওয়ার্ড খুঁড়ে গুহার ছাদের একটা ফোকরে চোখ রাখল। লে রেনার্ড সাবটিলের অশুভ শরীরটাকে দেখতে পেল। মেজর সাত করে মাথা নামিয়ে নিল। মনে আসা ইন্ডিয়ানটির দু চোখ আঁধারে শয়নি বলে হয়তো এই যাত্রা পার পেয়ে যাবে, কিন্তু তা হবার নয়। বদমাস গাইডটার চোখ ফাঁকি দিতে পারল না ওরা। বিশ্বাসঘাতক লোকটার হিংস্র দৃষ্টি ক্ষুব্ধ করে তুলল হেওয়ার্ডকে। রাগের মাথায় ফোকর দিয়ে গুলি করে বসল সে। কিন্তু রেনার্ডকে লাগায় কার সাধ্য? সে সঙ্গোপনে গুহার গা ঘেঁষে নেমে গেল। তারপর হেঁড়ে গলায় চেঁচামেচি করে সঙ্গীদের উঠে আসতে নির্দেশ দিল। একটু পরেই গুহা মুখের দুর্বল প্রতিবন্ধকতা দূর হয়ে গেল। চারদিক থেকে ধেয়ে আসছে লাল মানুষেরা। হেওয়ার্ড গামুট আর মেয়ে দুটিকে টেনে হিচড়ে বাইরে উজ্জ্বল আলোয় নিয়ে যাওয়া হলো। বিজয় গর্বে গড়িয়ান ইরকুইরা ঘিরে ফেলল বন্দীদের। শিশুসুলভ বিস্ময় ঘেরাওকৃতি বন্দীদের লক্ষ্য করছে যোদ্ধারা। ডেভিডের নাক থেকে আয়রন রিমের চশমাটা তুলে নিয়েছে। কৌতূহলী চোখে জনে জনে ওর প্রার্থনা সঙ্গীতের বইটার পাতা উল্টে পাল্টে দেখছে। ওর পরনের আকাশি নীল কোটটাতে হেওয়ার্ডের ইউনিফর্মে মেয়েদের কুচকানো পোশাকে আউল বোলাচ্ছে। অ্যালিসের লম্বা সোনালি চুলগুলো নিস্তার পাচ্ছে না ওদের উদগ্র আগ্রহ থেকে। সাদা মানুষদের চারপাশ থেকে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে ওরা। রেনার্ডকে প্রশ্ন করল হেওয়ার্ড, কি চাও তোমরা? অতি কষ্টে ঘৃণা দমন করেছে বেঈমান লোকটার প্রতি। যে শিকারী জঙ্গলে পথ চেনে আর আমাকে গুলি করেছে ওর লম্বা রাইফেল দিয়ে, তাকে চাই। কাঁধের ক্ষতে লাগানো পাতার ব্যান্ডেজে হাত রাখলো। ওকে না পেলে যারা ওকে লুকিয়ে রেখেছে তাদেরকে খতম করব। হকাই আর মহিকানরা চলে গেছে। সন্তুষ্টির হাসি হেসে বলল হেওয়ার্ড,
হকাই পালিয়েছে শুনে বর্বরগুলো উন্মত্ত হয়ে উঠল। বন্দীদের পিঠ মোড়া করে বেঁধে তীরের দিকে ঠেলে ঠুলে নিয়ে গেল। ছোপে অপেক্ষাকৃত কটা ঘোড়ায় তুলে দিল ওদেরকে। অবস্থা বেগতিক বুঝে লে রেনার্ডকে তেল দেওয়ার চেষ্টা করলো হেওয়ার্ড। তুমি এত বড় নেতা বুঝতেই পারিনি। তোমার মতো বুদ্ধিমান লোকের তো বোঝা উচিত মেয়ে দুটোকে ফোর্ট উইলিয়াম হেনরিতে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কতটা জরুরি। ওদের বাবা মেয়েদের ফেরত পেলে ব্যাগে ব্যাগে সোনা, মিহি পাউডার আর প্রচুর লং রাইফেল দেবে। একজন সামান্য স্কাউটের জীবনের চেয়ে সেগুলোর দাম অনেক বেশি কিনা। বাকুয়াস বন্ধ করুন। কি করবো সেটা দেখতেই পাবেন। নিঃসারে দক্ষিণ মুখ হয়ে গেল ওরা। দুর্গের উল্টো দিকের একটা রাস্তা ধরে কাঠফাটা রোদে কয়েক ঘন্টা ভ্রমণের পর জিরিয়ে নিতে কাফেলা থামালো লে রেনার্ড। একাকী বসে গভীর চিন্তায় ডুবে গেল। শেষ পর্যন্ত গাছের গুঁড়িতে বসে থাকা কুড়ার কাছে হেঁটে গেল। বলল ও, আমি মানরোর মেয়ের সঙ্গে কথা বলতে চাই। কি কথা? প্রশ্ন করল মেয়েটি। জানে ওর উপস্থিত বুদ্ধি হয়তো সব কজনের জীবন বাঁচাতে পারে। শোনেন, এক সময় গ্রেট লেকসে ইরোকুই সর্দার ছিলাম আমি। ফ্যাকাসে মুখোরা আমার জঙ্গলে এসে মদ ধরাবার আগে অবধি সুখেই ছিলাম। ওদের পাগলা ফানিকে আমি শয়তান হয়ে গেছি। হ্যাঁ, ও ব্যাপারে কিছু কিছু কথা আমার কানে এসেছে। আপনার বাবাই যে আমার দুর্গতির জন্য দায়ী তা আপনি জানেন। উনি আইন চালু করলেন, মদ খেয়ে যে লাল মানুষ সারা চামড়াতে কেবিন তছনছ করবে তাকে শাস্তি দেয়া হবে। উনি আমাকে খুঁটির সঙ্গে বেঁধে কুকুরের মতো চাপিয়েছেন। উনি অন্যায়ের বিচার করেছেন শুধু। এটা একটা বিচার হলো? সে সময় আমার মাথা ঠিক ছিল না কি করতে কি করেছি, কিন্তু এই অপমান আমি জীবনে ভুলবো না। আমার বাবা ভুল করে থাকলে তাকে শিখিয়ে দিন একজন ইন্ডিয়ান কেমন ক্ষমাশীল হতে পারে। আমাদের পৌঁছে দিন তার দুর্গে, উনি সোনায় মুড়ে দেবেন আপনাকে। না! চেঁচিয়ে উঠল লে রেনার্ড। প্রবল বেগে দুপাশে মাথা নাড়ছে। আমি সোনা চাই না, প্রতিশোধ চাই। তবে আমার ওপর গায়ের ঝাল ঝাড়ুন, অন্যদের যেতে দিন। সুন্দরীর মায়াবী চোখে চোখ রাখল লে রেনার্ড। আপনার সব কথা সই, যদি আপনি আমার কুটিরে চিরদিনের জন্য চলে আসেন। ঘেন্নায় গা রিড়ি করে উঠলেও রাগ সংবরণ করে জবাব দিল কোড়া। ভিন জাতের মেয়েকে বিয়ে করে কখনোই সুখী হতে পারবেন না। তার চেয়ে আমার বাবার কাছ থেকে সোনা বকশিস নিয়ে কোনো ইরোকুই মেয়েকে ঘরে তুলুন। না! আমি চাই মানলোর মেয়েকে প্রতিশোধ নিতে চাই। শয়তান! দানব ছাড়া এমন প্রতিশোধের কথা কেউ ভাবতে পারে না। কমরেডদের পাশে ডেকে কোড়ার ঔদ্ধত্যে জবাব দিল লে রেনার্ড। প্রতিশোধ! 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 পরে গলায় চেঁচাচ্ছে ও। আতঙ্কিত বন্দীদের গাছের সঙ্গে বাঁধা হলো। পাইনের লম্বা লম্বা ছেঁড়া পাতা কেটে বসলো ওদের মাংসে। গাছের গায়ে আটক অসহায় কোড়াকে বিদ্রুপ করে জিজ্ঞেস করল লে রেনার্ড, এবার সুন্দরী, আমার বাড়িতে মাথা রাখতে তোমার এত আপত্তি, কিন্তু অত সুন্দর মুন্ডুটা যখন মাটিতে গড়াবে তখন কেমন লাগবে? হে 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 হে। এখনো সময় আছে, আমার কথা মানলে সবাই ছাড়া পাবে। কি বলছে ও? বলছে আমি ওকে বিয়ে করলে তোমাদের সবাইকে ছেড়ে দেবে। তোমরাই বলে দাও আমি এখন কি করব? ওর কথা কিছুতেই শুনবেন না, মরলে মরবো।
তবু অমন প্রস্তাবে আপনাকে রাজি হতে দেব না। হেওয়ার্ড ঠিকই বলেছে। তবে মরো তোমরা। গর্জে উঠল লেনার্ড। অ্যালিসের দিকে সজোরে টমাহক ছুঁড়ে দিল। ওর মাথার ঠিক ওপরে গাছের গায়ে বিঁধে রইল ওটা। মরবে মান্ডোর মেয়েরা মরবে। সূর্য ডোবার আগেই পড়ো পালিয়ে যাবে তোমরা। শেষ হলো ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে বিশেষ নিবেদন জেমস ফেনিমোর কুপারের লেখা দ্য লাস্ট অফ দ্য মোহিকানস পার্ট 1। গল্পের পরবর্তী অংশ পার্ট 2 তে নিয়ে আবার ফিরছি আমরা।